দেখুন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে অ্যাপেলের মতো বুদ্ধিমান কোম্পানি পৃথিবীতে খুব কমই আছে। ইনফ্যাক্ট অ্যাপেল সেই কারণেই এত বড় কোম্পানি, যত বড় কোম্পানি পৃথিবীতে হাতে গোনা দুই একটাই আছে। আর এই কথাটা আরো বেশি প্রমাণ হয়ে যাচ্ছে যখন অ্যাপেল তাদের আইফোন 17 সিরিজ লঞ্চ করলো। মানে লঞ্চ করলোটা তো শুধু কথার কথা, যেভাবে তারা এই সিরিজটা লঞ্চ করে তাদের গোটা বিজনেস স্ট্র্যাটেজিটাই পাল্টে নিল। কি পরিষ্কার বোঝা গেল না? তো সেটা বলার জন্যই তো আজকের ভিডিও। আর দেখুন, এই ফোনগুলোর স্পেসিফিকেশনস বলে তো লাভ নেই, ওগুলো আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। এর আগে হয়তো হাজারটা ভিডিও দেখে নিয়েছেন। কিন্তু ফোনগুলোতে যে চেঞ্জ হলো অথবা যেগুলো হলো না, সেগুলোর ইম্প্যাক্ট কি, তার ফলাফল কি, অ্যাপেল কি ভাবছে, কি কারণে এই স্ট্র্যাটেজি তারা নিতে পারে, সেইগুলো আজকের ভিডিওতে আলোচনার বিষয়। নিতে ফোনের রিভিউ তো হবেই, পরে হবে। অ্যাপেল 19 তারিখ মুম্বাইতে ওদের অফিসে ডেকেছে, তখন সব কিছু বুঝিয়ে বলবে ফোনের ব্যাপারে আরো খুঁটিনাটি, এবং সাথে ফোনগুলো আমাদেরকে দেবে রিভিউ করার জন্য। তো তারপর অবশ্যই ভিডিও আসবে, দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এবার দেখুন, এই বিগ বিলিয়ন ডের সেলে আইফোন 16 প্রো ম্যাক্স সেটা 1 লাখ টাকার কম দামে বিক্রি হবে। মানে 1 লাখ টাকাই আমি ধরলাম। এবার আপনি বলুন তো, আপনি 16 প্রো ম্যাক্স 1 লাখ টাকা দিয়ে নেবেন, নাকি 17 ফোনটা 82,000 বা 80,000 টাকা দিয়ে কিনবেন? এবং অবভিয়াসলি তার পাশাপাশি আপনাকে যদি 17 প্রো বা প্রো ম্যাক্স চুজ করতে দেওয়া হয়, যেগুলোর দাম 1,30,000-35,000 টাকা থেকে 1.5 লাখ টাকা অবধি, সেই ফোনগুলোর দিকে কি আপনি আদৌ যাবেন? যদি না আপনার কাছে অগাধ টাকা থাকে, যদি না আপনার লক্ষ্য হয়ে থাকে যে নতুন মডেলের আইফোন বেরিয়েছে তাই সেটাই কিনতে হবে, অথবা যদি না আপনার ওই আইফোনের পিছনে পোকোর মতো যে ক্যামেরা হাবটা সেটা পছন্দ হয়ে থাকে, অথবা ওই অরেঞ্জ কালারের আইফোনটা ভীষণ ভালো লেগে থাকে, না হলে কেন প্রো ভেরিয়েন্টে যাবেন আপনি? দেখুন, অ্যাপেল তো কোনো বোকা কোম্পানি না, তারা যথেষ্ট বুদ্ধিমান। তারা বুঝে গেছে যে একদম প্রিমিয়াম, মানে সব থেকে দামি যে স্মার্টফোন মার্কেট, সেখানে তাদের সেই আগের ক্রেজ নেই। না, আইফোন 17 প্রো আর প্রো ম্যাক্স বিক্রি হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ফোনগুলোর জন্য যে ক্রেজ থাকতো সেটা ফিকে হয়ে গেছে। বিশেষ করে এআই এর দৌড়ে অ্যাপেল যেখানে এতটা পিছিয়ে পড়েছে স্যামসাং এর থেকে বা গুগলের পিক্সেলের থেকে। খেয়াল করে দেখুন, লঞ্চ ইভেন্টে এআই নিয়ে অ্যাপেল সেভাবে উচ্চবাচ্যই করেনি, যেখানে গতবার এআইটাই সব থেকে হাইলাইটেড ফিচার ছিল। তাহলে অ্যাপেল কি করতে পারতো? যেটা করতে পারতো সেটাই অ্যাপেল সব থেকে ভালোভাবে করেছে। হ্যাঁ, পুরনো জিনিসই দিয়েছে, কিন্তু যে জিনিসগুলোর জন্য এত বছর ধরে ডিমান্ড ছিল, বা যে জিনিসগুলো ছিল না বলে লোকে আইফোনে যেতে চাইতো না, ঠিকই ধরেছেন। 120 হার্জ রিফ্রেশ রেট, অলওয়েজ অন ডিসপ্লে। আইফোনের বেস ভেরিয়েন্ট আইফোন 14, 15, 16 প্রতিটা ফোনেই অ্যাপেল 60 হার্জের রিফ্রেশ রেট দিয়েছে। প্রতি বছর 120 হার্জের দাবি বেড়েছে। আমরা চেয়েছি অ্যাপেল অ্যাটলিস্ট 90 হার্জের রিফ্রেশ রেট দিক। অ্যাপেল ফ্যান বয়রা ডিফেন্ড করার চেষ্টা করেছে বারবার যে অ্যাপেলের 60 হার্জ মানে সেটা অ্যান্ড্রয়েডের 120 হার্জেরও বেশি। তো এইবার অ্যাপেল 120 হার্জ রিফ্রেশ রেট যে আইফোন 17 এ দিল, অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে দিল, নতুন বায়োনিক A19 চিপ দিয়ে দিল, এমনকি ফ্রন্ট ক্যামেরা পর্যন্ত 12 মেগাপিক্সেল থেকে বাড়িয়ে আপডেট করে দিল। কি বললেন, ফাস্ট চার্জিং, সেটাও না হয় সামান্য বাড়িয়ে দিল। এমনকি স্টোরেজ 128 জিবি থেকে সরিয়ে একেবারে 256 জিবি থেকে শুরু করলো। কিন্তু দাম 256 জিবি নিল না। 128 জিবি যে দামে আমাদের এখানে বিক্রি হতো তার থেকে মাত্র 3,000 টাকা বেশি নিয়ে 256 জিবি দিয়ে দিল, সাথে এত কিছু আপগ্রেডেশন। আমরা বলতে বাধ্য যে এখন এই সেগমেন্টে আইফোন 17 ভ্যালু ফর মানি ফোন। হ্যাঁ, S25 বা গুগলের পিক্সেল 10 ফোনকে মাথায় রেখেই বলছি। এবার ভিভো X200 প্রো কে মাথায় রাখা যাবে কিনা সেটা আইফোন 17 ফোনটা হাতে আসলেই বোঝা যাবে। কারণ আইফোন 17 এবার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও আপগ্রেড হয়েছে 12 থেকে 48 মেগাপিক্সেল। তার ফলে সফটওয়্যার টুইক করে অ্যাপেল কোথাও এই লেন্সটাকেই অপটিক্যাল জুম বা জুম করার কাজে ব্যবহার করতে পারছে। কিন্তু সেই ডিটেলসের থেকেও বেশি ইম্পর্টেন্ট যে অ্যাপেল এটা কেন করছে তার কারণ অ্যাপেল এবার আইফোন 17 বিক্রি করতে চায়। প্রতি বছর অ্যাপেল প্রো ভেরিয়েন্ট গুলো বেশি বিক্রি করতে চেয়েছে, কারণ প্রো ভেরিয়েন্টের দাম বেশি আর সেই ফোন বিক্রি হলে অ্যাপেলের লাভ বেশি হবে। কিন্তু যেখানে ওভারঅল আইফোনের চাহিদাই কমে যাচ্ছে, চায়নাতে বিক্রি কমে গেছে, এমনকি অ্যাপেলের নিজের মাটি আমেরিকাতেও আইফোনের মার্কেট শেয়ার কমে গেছে, সেখানে স্যামসাং এর প্রিমিয়াম ফোনের মার্কেট শেয়ার বেড়ে গেছে। অ্যাপেলের বদলে যে কোনো কোম্পানি হলে তারা ফ্ল্যাগশিপ ফোনটাকে আরো ভালো করার চেষ্টা করতো, কম্পিটিশনে আরো বেটার হওয়ার চেষ্টা করতো, এবং তারপর ফেল করে যেত। কারণ যখন তুমি একটা প্রিমিয়াম এত দামি ফোনে অ্যাপেল ইন্টেলিজেন্স দিচ্ছ না বা এআই দিচ্ছ না, সেটা কাজে লাগুক বা না লাগুক, এই যে দিতে পারছো না, এই জিনিসটা যখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তখন মানুষের সেই জিনিসটার প্রতি চাহিদা কমে যাচ্ছে। তাই অ্যাপেল গেমটাকেই ঘুরিয়ে দিল। তারা প্রো ভেরিয়েন্ট বিক্রি করার বদলে আইফোন 17 নিয়ে আসলো, এমন ভাবে নিয়ে আসলো যে 17 হট কেকের মতো বিক্রি হবে। যে কোনো অ্যাপেল হেটারও বলবে যে আইফোন 17 নেওয়া যেতে পারে, এটা ভ্যালু ফর মানি ফোন। একটা আইফোন হিসাবে এটা প্রায় নিখুঁত আইফোন। কোথায় খুঁত ধরবেন? ডিসপ্লের ব্রাইটনেস বেড়ে গেছে, ডিসপ্লেতে চিন বেজেল প্রায় নেই, এমনকি নোচও সামান্য হলেও ছোট হয়ে গেছে। ডিসপ্লের সাইজ বেড়ে 6.3 ইঞ্চি হয়েছে। যে ইউজাররা স্বপ্ন দেখতেন যে একদিন আইফোন কিনবো, তারাও আইফোনে যেতেন না এই কারণে যে 60 হার্টজের রিফ্রেশ রেট, তারাও কিন্তু এবার একবার আইফোন কেনার জন্য হলেও আইফোন 17 কিনবেন। সোজা কথা, আইফোন 17 এর আকর্ষণ এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছে যে সেই আইফোন 17 বিক্রি হবে। লোকে অন্যান্য আইফোন ছেড়ে, এমনকি প্রো ভেরিয়েন্টের আইফোন ছেড়ে আইফোন 17 কিনবে। অ্যাপেলের
মার্কেট শেয়ার উপর দিকে উঠবে, লাভের অঙ্ক বাড়বে। তো আলটিমেটলি আমাদের যেটা বিচার করা সেটা হচ্ছে যে আমরা আইফোন 17 সিরিজ কিনবো কিনা। দেখুন, এখানে কয়েকটা বিশেষ জিনিস বলার আছে যেগুলো আমাদের চ্যানেলে আমরা আলোচনা করব, কারণ এই নিয়ে আমি দেখলাম না কোথাও খুব একটা আলোচনা হচ্ছে। প্রথম কথা, আইফোন 17 সিরিজে যে 4টে ফোন আছে বলে আমরা বলছি, এটা একেবারে ভুল কথা। আইফোন এয়ার এটা একটা আলাদা সিরিজ, যে সিরিজের ফোন অ্যাপেল আইফোন 17 সিরিজের ফোনের সাথে লঞ্চ করেছে। তাই দেখুন, আইফোন 17 এয়ার কিন্তু বলা হয়নি, বলা হয়েছে আইফোন এয়ার, এবং সেই ফোনটা তৈরি হয়েছে কিন্তু যথারীতি টাইটেনিয়াম দিয়ে। হ্যাঁ, তার পিছনে আসল কারণটা এটাই যে ফোনটা পাতলা, টাইটেনিয়ামের জন্য একটু শক্তপোক্ত হবে, হালকা হবে, চট করে বেঁকে যাবে না এবং দামও বেড়ে যাবে। কিন্তু যেগুলো আইফোন 17 সিরিজের ফোন, 3টে ফোন 17, 17 প্রো আর প্রো ম্যাক্স, এই 3টে ফোন কিন্তু আবারও অ্যালুমিনিয়াম বডির হলো। যদি অ্যালুমিনিয়ামই বানানোর হতো তাহলে কেন এত ঢাকঢোল পিটিয়ে আগের দুটো ফোন টাইটেনিয়াম ফ্রেমে আনা হলো? সোজা কথা, টাইটেনিয়াম দিলে খরচা বাড়ে, অ্যাপেলকে তো উৎপাদন খরচা কমিয়ে বেশি লাভ করতে হবে নাকি, তাই আবার অ্যালুমিনিয়াম। কিন্তু এবার অ্যালুমিনিয়ামের মধ্যে একটা বিশেষত্ব আছে, ফোনটা ইউনিবডির, অর্থাৎ ফ্রেম আলাদা, ব্যাক প্যানেল আলাদা, এরকম নয়, পুরো একটা ঢালা ছাঁচের মতো জিনিসটা। এবং এই ছাঁচের মতো যে বডিটা তৈরি করা হয়েছে, ব্যাক প্যানেল এবং ফ্রেম একসাথে, সেটা ঠিক মাঝখানে একটা গর্ত আছে, যেটা ম্যাগনেটিক কয়েলের জন্য, ম্যাগসেফ চার্জারের জন্য বা ওয়্যারলেস চার্জারের জন্য। এবার আইফোন 17 সিরিজের ফোনগুলোতে তো অ্যালুমিনিয়াম দেওয়া হলো, ইউনিবডি ডিজাইন তো করা হলো, তাতে কিন্তু আমাদেরও একটা লাভ হচ্ছে। আগে যখন ফোনের ব্যাক সাইডে গ্লাস থাকতো, পুরোটা জুড়েই গ্লাস থাকতো, তখন ফোনের ব্যাক প্যানেল কোনোভাবে খারাপ হয়ে গেলে, ভেঙে যাওয়ার চান্স তো বেশি থাকতো অবশ্যই, তো ভেঙে গেলে সেটা সারাতে খরচা অনেক বেশি পড়তো। এবার যেহেতু পুরোটাই মেটাল বডি, তাই ভেঙে যাওয়ার ভয় তো কমে গেল, ব্যাক সাইডে গ্লাসের পরিমাণও কমে গেছে, তাই ভাঙার সম্ভাবনা যেরকম কমেছে, তেমনি ভেঙে গেলে রিপেয়ার করার খরচাও কমে যাবে আশা করা যায়। এবার ডিজাইন নিয়ে যেখানে এত কথাই হচ্ছে, সেখানে বলতেই হচ্ছে যে আইফোন 17 আইফোন 16 এর হুবহু নকল, ব্যাক সাইড দিয়ে দেখলে কোনো তফাৎ চোখে পড়বে না। আইফোন এয়ার সেটা বলা যায় গুগলের পিক্সেল ফোন আর স্যামসাং এর গ্যালাক্সি এজ ফোন দুটোর কম্বিনেশন। এবং এই পাতলা ফোন, পাতলা বলে, দেখতে সুন্দর বলে অনেকে কিনতে পারেন। হ্যাঁ, একটা স্পিকার আছে, পৃথিবীর কোনো দেশে এখানে ফিজিক্যাল সিম লাগানো যাবে না, একটা মাত্র ক্যামেরা আছে, খুবই কমজোরি ব্যাটারি আছে, সব থেকে বড় কথা যে এই ফোনে কোনো কুলিং চেম্বার নেই, তাই ফোন গরম হওয়ার খুব সম্ভাবনা আছে। তবুও এই ফোনটা বিভিন্ন কোম্পানির এক্সিকিউটিভরা, যারা সাধারণত একটু মেল চেক করেন, একটু হোয়াটসঅ্যাপ করেন, দিনে দু একটা ছবি তোলেন আর বেশিরভাগ সময় কল করেন, তারা কিন্তু কিনতে পারেন শুধুমাত্র অ্যাপেলের লোগো আছে বলে, ফোনটা দেখতে ভালো বলে, ইন হ্যান্ড ফিলিং ভালো হবে বলে, এবং হ্যাঁ, লোককে বোঝানো যাবে যে আমি লেটেস্ট আইফোন কিনেছি তার জন্য। কিন্তু প্রো ভেরিয়েন্ট গুলো, এর ডিজাইনটা অ্যাপেল কি করলো? মনে হচ্ছে পোকোর ডিজাইন তুলে কপি করে আইফোনে বসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, অরেঞ্জ কালারটা একটু স্ট্যান্ড আউট করছে, কিন্তু সে তো পোকোর হলুদ রংটাও দেখে অন্যরকম লাগে। ইনফ্যাক্ট প্রো ভেরিয়েন্টের ফোনগুলো দেখে অ্যাপেলের আইফোন যতটা না মনে হচ্ছে, ততটা মনে হচ্ছে এটা আনফিনিশড প্রোডাক্ট, এটা একটা প্রোটোটাইপ। অ্যাপেল নতুন ডিজাইন বানানোর চেষ্টা করছিল, কিন্তু যেহেতু রিলিজের টাইম এসে গেছে, তাই আধ খ্যাচরা একটা ডিজাইন নিয়ে তারা পাবলিশ করে দিয়েছে। কি দিনকাল পড়ে গেল, পোকোর ডিজাইন কপি করছে অ্যাপেল। কিন্তু প্রশ্ন তো আসে এখানেই, আমরা এর আগে বহুবার ভিডিওতে এটা বলেছি, ফিজিক্স এটাই বলে যে ফোনের বডি যদি মেটাল হয় তাহলে নেটওয়ার্ক রিসেপশনে সমস্যা হবে। এবার পুরো ফোনটা যেহেতু অ্যালুমিনিয়ামের তৈরি, তাই ফোনের নেটওয়ার্ক রিসেপশনে কি সমস্যা হবে না? অ্যাপেল ওয়াইফাই ব্লুটুথের জন্য তাদের N1 চিপটা ইউজ করেছে, নিজের তৈরি। অর্থাৎ এই প্রথমবার অ্যাপেল কোয়ালকমের মডেম ইউজ করলো না, নিজস্ব মডেম ইউজ করলো। তাই তারা বলছে, তারা খুব কনফিডেন্ট যে নেটওয়ার্ক রিসেপশনের সমস্যা হবে না। তারা অ্যান্টেনা নাকি এমনভাবে প্লেস করেছে, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও নর্মাল যে মডেমটা, সেটাও C1X মডেম, এটাও এবার ইন্ট্রোডিউস করা হয়েছে, অ্যাপেলের নিজের তৈরি। কিন্তু তবুও নেটওয়ার্কের সমস্যা হবে কিনা এটা ভবিষ্যৎই বলবে। হ্যাঁ, গুগলের পুরনো পিক্সেল ফোন আর স্যামসাং এর পুরনো কম দামি ফোনগুলো ওই দূরে দাঁড়িয়ে কাঁদছে নেটওয়ার্ক সমস্যার কথা মনে করে। এর পরের পয়েন্ট, যে অ্যাপেল তাদের ফোনগুলোতে এত কিছু ইমপ্রুভ করেছে, কিন্তু ইউএসবি পোর্ট সেটার কোনো ইমপ্রুভমেন্ট নেই। ইউএসবি 2.0 এখনই আছে। এখন অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফ্ল্যাগশিপে কিন্তু আমরা অলরেডি ইউএসবি 3.0 পাচ্ছি। তার স্পিড, ডেটা ট্রান্সফার স্পিড 5 Gbps। সেখানে ইউএসবি 2.0 বা আইফোন 17 সিরিজের ফোনগুলোতে ডেটা ট্রান্সফার স্পিড 480 Mbps। মানে ধরতে পারেন ডেটা ট্রান্সফার স্পিডের ক্ষেত্রে অ্যাপেল 10 গুণ পিছিয়ে রয়েছে, এগিয়ে নেই, পিছিয়ে আছে। এরপর থার্ড পয়েন্টে বলবো আইফোন 17 এর ক্যামেরা। এবার 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সরিয়ে দিয়ে অ্যাপেল আরেকটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে, যেটা 48 মেগাপিক্সেল। অথচ তারা সেটাকে বলছে 2x টেলিফটো জুম লেন্স। কি অদ্ভুত ভুল কথা না? না, আসলে যেটা এমনিতে হবে যে আলট্রা ওয়াইড বেশি মেগাপিক্সেল আমরা তুলতে পারবো, এমনকি ম্যাক্রো ছবিতেও ডিটেলস বেশি পাবো। কিন্তু এই যে 2x জুমের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হবে সফটওয়্যারের মাধ্যমে। নর্মাল 48 মেগাপিক্সেলের তোলা ছবি, সেটাকে ক্রপ করে 12 মেগাপিক্সেল বানানো হবে এবং সেটা লসলেস হবে অবভিয়াসলি, কারণ অ্যাপেল তো বলছেই যে 12 মেগাপিক্সেলের ছবি তারা দিচ্ছে এবং সেটা 2x জুম করে। তো আইনত অ্যাপেল মিথ্যে কিছু বলছে না, 48 মেগাপিক্সেলের ছবি তুলে সেটাকে ক্রপ করে 12 মেগাপিক্সেল করছে এবং সেটাকেই বলছে যে 2x জুম লেন্স। তবে আমরা যতই সমালোচনা করি, আইফোনের প্রো ভেরিয়েন্টগুলোতে গেম চেঞ্জার কিন্তু এবার ভেপার চেম্বার কুলিং টেকনোলজি ইউজ করা। আইফোন গরম হয়, হ্যাঁ, অনেক অ্যান্ড্রয়েড ফোনের থেকেই বেশি
গরম হয়। তো সেক্ষেত্রে 8K তে ভিডিও রেকর্ডিং করার সময় যে সুবিধাটা এবার পাওয়া যাবে, বা 4K তে ভিডিও রেকর্ডিং করার সময়, বা নর্মাল ফোন ইউজ করার সময় রোদে অথবা গেম প্লে করতে যদি খুব ইচ্ছা করে, তাহলে আইফোন সমস্যা করতো। এবার হয়তো আরো বেশি করতো, যেহেতু বায়োটনিক A19 Pro চিপ রয়েছে, 3 ন্যানোমিটারেরই প্রসেসর। পারফরমেন্স যে খুব বাড়ানো হয়েছে এরকমও নয়, কিন্তু অ্যাপেল এবার নজর দিয়েছে কনসিস্টেন্ট পারফরমেন্সের দিকে। অর্থাৎ টেম্পারেচার বেড়ে গেলে পারফরমেন্স যে ফ্ল্যাকচুয়েট করে, ড্রপ করে যায়, সেটা যাতে না করে, তার জন্যই ওই ভেপার চেম্বার কুলিং টেকনোলজি, যে জিনিসটা অ্যান্ড্রয়েডে আমরা দীর্ঘদিন ধরেই পাচ্ছিলাম। কিন্তু তবুও আইফোনে এসেছে, এটা তো ভালো, খারাপ তো কিছু নয়। এবার সবশেষে এটাই কথা আসে যে আমাদের আইফোন 17 সিরিজের ফোন কি কেনা উচিত? কিনলে কোনটা কেনা উচিত? দেখুন, আপনার কাছে যদি আইফোন 16 Pro বা Pro Max থেকে থাকে, তাহলে 17 Pro বা Pro Max না, সেটাতে আপগ্রেড করার খুব কিছু প্রয়োজন নেই। আপগ্রেড করলে আপনি শুধু ডিসপ্লেতে সেরামিক শিল্ড 2 পাবেন, যেখানে অ্যান্টি রিফ্লেকশন কোটিং দেওয়া থাকবে। অবভিয়াসলি সেটা খুব ভালো জিনিস, তবে সেটা স্যামসাং এর গ্যালাক্সি S25 আলট্রার লেভেলের নয়, অন্তত ভিডিও দেখে তো তাই মনে হয়েছে। এছাড়াও ডিসপ্লের ব্রাইটনেস একটু বাড়ছে, ফোনের ওজন একটু বাড়ছে, ফোনের থিকনেসও একটু বাড়ছে। 17 Pro বা Pro Max এ যদি আপগ্রেড করেন, তাহলে হ্যাঁ, সবকটা ক্যামেরা 48 মেগাপিক্সেলের পাবেন, 8x অপটিক্যাল জুম পাবেন, ডুয়েল ভিডিও রেকর্ডিং পাবেন, এমনকি 8K তে ভিডিও রেকর্ড করার সুযোগও পাবেন। আর হ্যাঁ, ওই ফ্রন্টে 18 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে স্টেজ ফটোগ্রাফি, অর্থাৎ পোর্ট্রেট ছবি আপনি ভার্টিক্যালি বা হরাইজন্টালি তুলতে পারবেন, ফোন না ঘুরিয়ে। এর বাইরে আর কি চেঞ্জ আছে? ইয়েস, হ্যাঁ, চার্জিং স্পিড সামান্য বাড়ছে। আইফোন 16 Pro Max 50% চার্জ দিতে আগে 35 মিনিট লাগতো, এখন 17 Pro Max এর বেলা অ্যাপেল বলছে যে 20 মিনিটেই 50% চার্জ হয়ে যাবে। এবার এই আপগ্রেডেশন গুলো যদি আপনার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়ে থাকে, তাহলে হ্যাঁ, অবশ্যই আপনি 17 Pro বা Pro Max নিতে পারেন। কিন্তু আইফোন 16 Pro Max এর মতো ফোন যদি 1 লাখ টাকা ডিলে পাওয়া যায়, ওই 1.5 লাখ টাকা যে গ্যাপটা হচ্ছে 17 Pro Max এর সাথে, আমার মনে হয় সেই গ্যাপটা যথেষ্ট ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আইফোন 16 Pro Max অনেক বেশি ভ্যালু ফর মানি। তবে যেরকম বললাম, এবার আইফোন 17 সিরিজ সব থেকে লোভনীয়। যারা আইফোন কিনবেন কখনো ভেবেছেন, তারা এই ফোনটা অবশ্যই নিতে পারেন। যারা আইফোন 16 থেকে 17 আপগ্রেড করবেন ভাবছেন, তারাও অবশ্যই করতে পারেন, কারণ আইফোন 17 ফোনটা ব্যাক সাইড থেকে দেখে আইফোন 16 এর মতোই লাগবে, কিন্তু আর যাই হোক, পোকোর ফোনের মতো লাগবে না। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।